হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের তোমরা যার বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডার পড়ছো, তোমাদের ফার্স্ট সেমিস্টার মাইনর আর মেজর পেপার যে বেঙ্গলি সিলেবাস রয়েছে, সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে যুগসন্ধির কবি হিসেবে ভারতচন্দ্রের মূল্যায়ন করা আর কি, মানে ভারতচন্দ্র সম্পর্কে একজন যুগসন্ধি কবি হিসেবে তিনি কেমন ছিলেন সেই সম্পর্কে কিন্তু আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো। ঠিক আছে, ক্লাসটা শুরু করার পূর্বে আগে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিই যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে দেখো নিচে দুটি নাম্বার দেওয়া আছে। নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের সেমিস্টারের কোর্স ফি কি রাখা হয়েছে সেটা আমি বলে দিচ্ছি। যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য 1199 রাখা হয়েছে কোর্স ফি। তার সঙ্গে যারা মাইনর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য রাখা হয়েছে 699। ঠিক আছে, আর এই কোর্সে যদি তোমরা অ্যাডমিশন নাও তাহলে কি কি সুবিধা তোমরা পেয়ে যাবে সেটাও বলে দিচ্ছি। তোমরা পেয়ে যাচ্ছে এখানে লাইভ ক্লাসেস, তার সঙ্গে পেয়ে যাবে রেকর্ডেড ক্লাসেস, তার সঙ্গে হাই কোয়ালিটির নোটস কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ, তার সঙ্গে পেয়ে যাচ্ছ 100% কম্পেনসেশন। তো এতগুলো সুবিধা কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ। তার সঙ্গে তোমাদের জন্য আরেকটা সুখবর রয়েছে, সেটা হচ্ছে আমাদের কিন্তু একটা নিজস্ব অ্যাপ, তার সঙ্গে একটা ওয়েবসাইট কিন্তু লঞ্চ করা হয়েছে, যেটা দেখো এখানে বলে দেওয়া রয়েছে। ওয়েবসাইটটির নাম হচ্ছে www.pistical.com। তার সঙ্গে যে অ্যাপটা রয়েছে, অ্যাপটার লোগো দেখো উপরে দেওয়াই আছে, সেটা হচ্ছে পিস্টিক্যাল এডুকেশন। তোমরা যদি প্লে স্টোরে গিয়ে সার্চ করো তাহলে কিন্তু এই অ্যাপটা পেয়ে যাবে, যেখানে 2026 থেকে বিভিন্ন যে পড়াশোনার বিষয় সেগুলো কিন্তু শুরু হতে চলছে। বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু সেখানে তোমরা পেয়ে থাকবে। ঠিক আছে, এতটুকু তোমাদের জানানো ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। দেখো, যুগসন্ধির কবি হিসেবে ভারতচন্দ্র যে রয়েছে তার মূল্যায়ন দেখো কি বলছে। ভারতচন্দ্র ছিলেন যুগসন্ধির কবি। যুগসন্ধির কবি বলতে কাকে বোঝায়, মানে কাকে বলা হয় যুগসন্ধির কবি বলতে? যখন একটা যুগের শেষ হয় আর আরেকটা যুগের শুরু হয়। ঠিক আছে, দুটা যুগ মিলিয়ে যখন একজন কবি আর কি লেখা শুরু করে তখন তাকে কিন্তু বলা হয় যুগসন্ধির কবি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যুগসন্ধির কবি বলা হচ্ছে ভারতচন্দ্রকে। তার লেখা যে কাব্যটা সেটা হচ্ছে অন্নদা মঙ্গল কাব্য। এই কাব্যে যুগসন্ধির কাব্য আসলে তিনি লিখেছেন। তখন মধ্যযুগ প্রায় শেষ হয়ে এসেছে, তবুও তিনি নিবু নিবু করে জ্বলছে। মানে এই যে একটুকুন আগে বললাম যুগসন্ধি বলতে দুটা যুগ মিলিয়ে যে বলা হয়েছে, সেই দুটা যুগ মিলিয়ে কিন্তু আর কি যখন একজন কবি আর কি প্রকাশ ঘটে তখন তাকে যুগসন্ধির কবি বলে। তাই আমরা দেখতে পাচ্ছি যখন মধ্যযুগের প্রায় শেষ হয়ে আসছে তবুও নিবু নিবু করে চলছে, এই এক অবক্ষয়ী সমাজ কাঠামো দাঁড়িয়ে ভারতচন্দ্রের তার কাব্যরস পরিবেশন করেছেন। সেই সমাজ কাঠামোতে দাঁড়িয়ে কিন্তু তার যে কাব্যরস সেটা তিনি পরিবেশন করেছেন। তখন মধ্যযুগ যাই করে বিদায় নেয়নি, মানে মধ্যযুগটাও তখন শেষ হচ্ছে না, আর আধুনিক যুগটা মানে শুরু হবে আর কি হচ্ছে না এরকম বলছে। তো সেই সময় কিন্তু তিনি তার লেখাগুলো আর কি প্রকাশ করেছে বা রচনা করেছেন। আর তার যে কাব্যটা সেটা কিন্তু একটুকুন আগে বললাম অন্নদা মঙ্গল কাব্য। ভারতচন্দ্র লেখা বিখ্যাত কাব্য সেটা হচ্ছে অন্নদা মঙ্গল কাব্য। কি বলছে, তাই বলছে আবার দুয়ারে আধুনিকতার যে বাণী সেই বাণী ধাক্কা দিচ্ছিল, মানে মধ্যযুগ যাই বলছিল আর দুয়ারে আধুনিকতার বাণী যে রয়েছে সেটা ধাক্কা দিচ্ছিল, মানে আধুনিক যুগটা কিন্তু আসছিল সেই সময়, মানে শুরু হচ্ছিল তখন। তাই বলছে এই পরিসরে দাঁড়িয়েই কিন্তু ভারতচন্দ্রের কাব্য নতুন পুরাতন উভয়ই দেখা যায়, মানে সে তৎকালীন সময়ের কবি ছিলেন বলেই আমরা দেখতে পারবো তার কাব্যের মধ্যে নতুন আর পুরাতন দুটা জিনিসেরই সংমিশ্রণ কিন্তু আমরা দেখতে পারবো। তাই বলছে যে ভারতচন্দ্রের অন্নদা মঙ্গল যে কাব্য রয়েছে, এই কাব্য মঙ্গল কাব্যের মতো এখানে দৈবী পরিমণ্ডল বিরাজমান, আর দেবীর নির্দেশে ভক্তের উদ্ধার বর্ণিত হয়েছে। এইটুকু বাদ দিয়ে ভারতচন্দ্রের সম্পূর্ণই নতুন জীবন চেতনায় পৌঁছে গিয়েছিলেন। মানে এতটুকুন বাদ দিয়ে আমরা দেখবো, মানে একটা জিনিসই শুধুমাত্র আমাদেরকে বোঝাচ্ছিল যে এটা হচ্ছে মঙ্গল কাব্য, মানে একটা রীতি শুধুমাত্র মঙ্গল কাব্যের মধ্যে যাতে দৈবিক যে বিষয় সেগুলো আর কি লেখা ছিল। তাছাড়া আমরা তার দেখবো বিভিন্ন যে কাব্যের লেখার বিষয় সবকিছুর মধ্যে কিন্তু একটা আধুনিকতার প্রকাশ পাচ্ছে। তাই বলছে ভারতচন্দ্রের কাব্য দৈবী বিশ্বাস শিথিল হয়ে এসেছে। বালক দল শিবকে নিয়ে রীতিমতো ঠাট্টা করছে, বিদ্রুপ করছে। কেহ বলে যে এই এলো শিব বুড়ো বাপ, কেহ বলে বুড়াটিকে খেলাও দেখি সাপ। মানে শিব যে রয়েছে শিবকে নিয়ে কি বিভিন্ন বালকগণরা যে ছিল তার ঠাট্টা করছে, তার কাব্যের মধ্যে আমরা এগুলো বিষয় দেখতে পারবো। তাই বলছে দৈবী ভক্তির প্রতি বিশ্বাস হারানোর কাব্যের যথার্থ আধুনিকতা প্রতিষ্ঠা পেয়েছে। আর যখন দৈবিক যে শক্তি তার প্রতি যখন বিশ্বাসটা হারিয়ে যাচ্ছে ভক্তের, তখনই আমরা দেখবো একটা আধুনিকতা, সেই আধুনিকতার প্রকাশ কিন্তু শুরু হচ্ছে।
তাই বলছে যে ভারতচন্দ্রের ঈশ্বর পাটনি দেবীর কাছে বর চেয়েছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। অশিক্ষিত মাঝির এই বক্তব্য কাব্যকে ভিন্ন পরিসরে নিয়ে গেছে। উত্তর প্রজন্মের সমৃদ্ধ কামনার মধ্যে দিয়ে কাব্যের নতুন আধুনিকতা প্রকাশ পায়। মানে এই বর তিনি ভগবানের কাছে চান যে বলে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এই উক্তিটা কিন্তু আমরা দেখতে পারবো তার কাব্যটির মধ্যে। ঠিক আছে, তারপর কি দেখবো? তারপর বলা হচ্ছে ভারতচন্দ্র মঙ্গল কাব্যের কাঠামোকে প্রায় ত্যাগ করেছেন বিদ্যা সুন্দরের প্রণয়ের মধ্যে দিয়ে ভিন্ন কাহিনী, যে সেই ভিন্ন কাহিনী কিন্তু তিনি শোনাতেন। ভারতচন্দ্রের প্রথম শোনান নগর পুরিলে দেবালয় কি এরায়। মানে ভারতচন্দ্র এই যে উক্তিটাই কিন্তু তিনি প্রথম আর কি শুনিয়েছিলেন, যে মানে তার কাব্যের মধ্যে এই লাইনটা তিনি উপমা দিয়ে বলছে যে নগর যদি পুরিলে দেবালয় কি এরায়। তাই এখানে কিন্তু বলছে ভারতচন্দ্রের অবস্থান দুই যুগের মধ্যবিন্দুতে, মানে দুটা যুগের এই সংমিশ্রণ আমরা দেখতে পারবো। দুই যুগের মধ্য মানে মাঝখানে যে সময়টা, সেই সময়টা কিন্তু তার আর কি প্রকাশ শুরু হয়েছিল। তাই বলছে পুরাতন যাই করেও তার শেষ চিহ্ন যেন রেখে গেছে, অন্যদিকে নতুন তার স্বরূপ নিয়ে হাজির হয়েছে। মানে একটুক্ষণ আগে আমরা দেখলাম পুরাতন যেন যাই বলছে, তারপরে কিন্তু নতুন যে যুগটা সেটা যেন হুট করে হাজির হয়ে এসেছে। মানে মঙ্গল কাব্য এটা একটা আমরা পুরাতন জিনিস দেখতে পাচ্ছি তার কাব্যের মধ্যে, কিন্তু তারপর যে যখন বরটা চাইলো সেখান থেকে মানে দৈবিক শক্তি তার প্রতি যে একটা তাকে অমান্য করার ফলে যে আর কি যে ভুক্তভোগীটা হতে হলো, তখন থেকে আমরা দেখবো আধুনিকতার প্রকাশ কিন্তু শুরু করলো তার কাব্যের মধ্যে বিভিন্ন বিষয়। তাই বলছে যে ভারতচন্দ্র হয়ে উঠেছেন যুগসন্ধির কবি। পরিশেষে স্মরণ করে যায় সমালোচক শশীভূষণ দাশগুপ্তের কথা। মানে সমালোচক শশীভূষণ দাশগুপ্ত বলছেন, তার সম্পর্কে একটা উক্তি দিয়েছেন যে ভারতচন্দ্র সম্পর্কে এই সন্ধি যুগের কবি আখ্যাটি সর্বদিকে হইতে অতি প্রযুক্তি বলিয়া মনে করা হয়। মধ্যযুগ এবং আধুনিক যুগের মাঝখানে আবির্ভাব হইয়া ভারতচন্দ্রে তাহার কাব্য সৃষ্টি পরস্পরে জড়িত হইয়া রহিয়া অস্তগামী এবং উদয়মুখী এই দুই যুগের প্রধান লক্ষ্যগুলি। মানে তিনি যেহেতু সেই মধ্যবিন্দু মানে মাঝখানে জায়গাটা তার প্রকাশ শুরু হয়, সেই কারণে কিন্তু আমরা দেখবো এই দুই যুগের প্রধান লক্ষ্য, দুই যুগের মানে মধ্যবিন্দুটা কিন্তু ছিল সেই ভারতচন্দ্র, যে দুটিরই প্রকাশ কিন্তু আমরা তার কাব্যের মধ্যে দেখতে পারবো। বেশি কিন্তু আমরা দেখবো যে আধুনিকতার যে বিষয়গুলি রয়েছে সেগুলো কিন্তু প্রকাশ পেয়েছে তার কাব্যের মধ্যে। ঠিক আছে, তো আজকের ক্লাসটি নিয়ে আলোচনা আমার এতটুকু ছিল। ইনফরমেশন এই ক্লাসের শুরুতে আলোচনা করে দিয়েছি। আজকের আলোচনার বিষয় আমার এখানে থাকছে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।